বিশাল যে রাশিয়াটা দেখতেছেন, এই বিশাল রাশিয়ার একটা ঝামেলা আছে। এইটা হচ্ছে আলাস্কা, আলাস্কা হচ্ছে আমেরিকা এবং একদিকে হচ্ছে রাশিয়া। এই 15,000 কিলোমিটার রাস্তা ট্রাভেল না করে সে মূলত এই দিক দিয়ে সে চলে যায়। এতে করে তার 7,000 কিলোমিটার বা তার বেশি পরিমাণ রাস্তা সেভ হয়। আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে পড়ালেখা করব, সেটা হচ্ছে প্রণালী। আমরা যখন প্রণালী পড়ি তখন সাধারণত এরকম হয় যে আমরা পড়ি যে এই প্রণালীটা এই মহাদেশ থেকে এই মহাদেশকে পৃথক করেছে, এই সাগরের সাথে এই সাগরকে যোগ করেছে। সাধারণত এইভাবে মুখস্থ করার ট্রাই করি, কেননা প্রিলিমিনারিতে প্রশ্নগুলো এই প্যাটার্নেই আসে। কিন্তু ব্যাপার হচ্ছে এইভাবে আসলে প্রণালী শেখা যায় না। এইভাবে শিখলে টোটাল প্রস্তুতির আনন্দও পাওয়া যায় না, বিশ্ব ব্যবস্থা মাথার মধ্যে ঢুকে না এবং সব কিছু কঠিন মনে হয়। তো আজকে আমরা মূলত প্রণালী পড়ব এবং প্রণালীর ইন ডেপথ পড়ালেখা করব এবং আমরা এবার বুঝে যাব যে আসলে মজা নিয়ে কীভাবে প্রিলিমিনারি পড়া যায়। এই প্রণালীর মধ্যেও যে ভূরাজনীতি লুকিয়ে আছে এবং প্রণালীর মধ্যে যে ইন্টারনাল ব্যাপার স্যাপার আছে সেইগুলো নিয়ে আমরা পড়ালেখা করব। একটা প্রণালী কিভাবে একটা দেশকে পলিটিক্যালি বড় করে ফেলে, আবার একটা দেশকে ভালনারেবল অবস্থায় নিয়ে যায়। এই টোটাল ব্যাপারটা যখন আমি জানবো তখন ওয়ার্ল্ডের যে ম্যাপটা, এই ম্যাপটা আমার মাথায় শুধু ঢুকেই যাবে না, আমি আসলে ম্যাপটা বুঝে যাব এবং আমি বুঝবো যে সিঙ্গাপুর কিভাবে উন্নত হয়ে গেল, বাংলাদেশ কেন পারল না, ইয়েমেনের সুযোগ থাকার পরেও কেন ইয়েমেন পারল না, ধ্বংস হয়ে যাচ্ছে। এই যে টোটাল ব্যাপার না, এগুলোকে বলা হয় স্ট্র্যাটেজিক লোকেশন, কৌশলগত অবস্থান। একটা প্রণালী এত 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 গুরুত্বপূর্ণ যে আজকের লেকচার থেকে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। তবে আজকের লেকচারে আমরা বারবার একটা ওয়েবসাইটের দিকে যাব, সেই ওয়েবসাইটটা আমরা একটু ওপেন করে নেই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই হচ্ছে ওয়েবসাইটটা, এইটা হচ্ছে marintraffic.com। এইটা লাইভ দেখাচ্ছে যে পৃথিবীতে এখন সমুদ্র দিয়ে যে জাহাজগুলো চলতেছে, কোন জাহাজ কোথায় আছে, অর্থাৎ জাহাজের লাইভ ট্র্যাকিং এই ওয়েবসাইটে দেখাচ্ছে। এইখানে যে তীর তীর ছোট ছোট দেখা যাচ্ছে এইগুলোই মূলত হচ্ছে জাহাজ। এখানে যে লালগুলো দেখা যাচ্ছে এইগুলো হচ্ছে অয়েল ট্যাঙ্কার, এর মধ্যে পেট্রোলিয়াম আছে। আর যে সবুজগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে কার্গো ভেসেল, যে বিশাল বড় বড় কন্টেইনার নিয়ে এক দেশ থেকে আরেক দেশে চলে যাচ্ছে, ভেতরে মালামাল আছে। এবং মজার বিষয় হচ্ছে এইটার উপর যে কোনোটার উপর যদি আপনি চাপ দেন এরকম, তাহলে ডেস্টিনেশন কি, এর ছবি কি, কোথা থেকে কোথায় যাচ্ছে এভরিথিং দেখা যায়। এখন এই ওয়েবসাইটটা কেন, কেননা এই ওয়েবসাইট থেকে আমি বুঝবো যে জাহাজ আসলে কোন রাস্তা দিয়ে চলাচল করে। সমুদ্র আছে দেখেই সেইখান দিয়ে জাহাজ চলাচল করবে ব্যাপারটা তা না, স্পেসিফিক কিছু জায়গা দিয়ে জাহাজ চলাচল করে। আমরা যদি জুম করি, এই যে উপরে দেখেন এই জায়গা হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশের নিচে দিয়েও দেখেন কিছু জাহাজ চলাচল করতেছে, কিন্তু এই জাহাজের ডেনসিটি কিন্তু এত বেশি না। কিন্তু আপনি শ্রীলঙ্কার নিচে দিয়ে যদি আপনি দেখেন, তাহলে দেখেন শ্রীলঙ্কার নিচে দিয়ে একটা বিশাল সংখ্যক জাহাজ কিন্তু যাতায়াত করতেছে। এবং এই জাহাজগুলো যদি আমরা এদিকে দেখি, তাহলে জাহাজগুলো আসলে মালয়েশিয়ার নিচে দিয়ে এই সিঙ্গাপুরের পাশ দিয়ে ধীরে 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 এই যে দক্ষিণ চীন সাগর দিয়ে মূলত চায়নার দিকে চলে যাচ্ছে। এবং এখানে ডেনসিটি অনেক বেশি, কিন্তু অনেক বেশি জাহাজ চলতেছে, বাট বাংলাদেশের আশপাশ দিয়ে কিন্তু এত বেশি জাহাজ চলতেছে না। আপনি শুনলে অবাক হবেন, বিশ্ব বাণিজ্যের প্রায় 80%-এরও বেশি বাণিজ্য হয় সমুদ্রপথে। তার মানে যে দিক দিয়ে রাস্তা গেছে, সো ওই আশপাশের দেশগুলা কিন্তু ওই রাস্তার অ্যাডভান্টেজ নেবে। এবং সমুদ্র যার নিয়ন্ত্রণে থাকবে, বিশ্ব তার নিয়ন্ত্রণে থাকবে। এই জন্যই কিন্তু আমেরিকা সারা পৃথিবীতে নজরদারির জন্য এত এত নৌ ফ্লিট বিভিন্ন জায়গায় রাখে, এই যে সমুদ্রপথ এবং সমুদ্রপথে নিজের নিয়ন্ত্রণ টিকিয়ে রাখার জন্য। আপনি ধীরে ধীরে বুঝে যাবেন এই সমুদ্র পথের ভূরাজনীতিটা কি। আর এটা যদি বুঝে যান, তাহলে কোন প্রণালী কোন দেশ থেকে কোন দেশকে পৃথক করছে, কোন সাগরের সাথে কোন সাগর যোগ করছে, এইগুলো তো হয়ে যাবে ক্লাস 2 এর পড়ালেখা। আপনি টোটাল জিও পলিটিক্স বুঝবেন, আপনি একবার ইন ডেপথ ব্যাপার স্যাপার বুঝবেন। আসলে আপনি এই ডেপথের জিনিসগুলো যেন শিখে যান, এই জন্যই কিন্তু প্রণালীগুলো বা এইরকম কোশ্চেনে আসে। তো এত প্রণালী করতেছি, আসলে প্রণালী কি? প্রণালী হচ্ছে সমুদ্রপথের খুবই ন্যারো একটা জায়গা,
ধরেন এই দিকে অনেক বড় সমুদ্র ছিল, এরপরে খুবই চিকন একটা জায়গা, এই জায়গা দিয়ে জাহাজ পার হয়ে আর একটা জায়গায় চলে যাবে। তার মানে এই পাশে একটা কোনো দেশ থাকবে, এই পাশে আর একটা কোনো দেশ থাকবে। মাঝখানের এই যে ছোট্ট জায়গাটা, যেই জায়গা দিয়ে জাহাজ চলাচল করবে, এই জায়গায় আসলে হচ্ছে প্রণালী। ঠিক আছে, এখন প্রণালী তাহলে কি দুইটা দেশকে পৃথক করবে এবং এই পাশের একটা বড় সমুদ্র আর এই পাশের একটা বড় সমুদ্রকে আসলে কানেক্ট করবে, বা সাগরের সাথে সাগর কানেক্ট করবে, কখনো কখনো দেখবেন উপসাগরের সাথে উপসাগর কানেক্ট করবে। সো দুই পাশকে কানেক্ট করবে এবং দুইটা দেশ বা মহাদেশকে পৃথক করে ফেলবে। তার মানে জায়গাটা যেহেতু ন্যারো জায়গা, তার মানে জাহাজ সব চলাচল করে এসে এই ন্যারো জায়গা দিয়ে যাইতে যাবে। এখন আপনি এই ন্যারো জায়গার ভেতরে যদি কোনো একটা অশান্তি বাধায় দেন, এইখানে ধরেন একটা গ্যাঞ্জাম, একটা বোম মেরে দিলেন বা কোনো একটা কিছু করে ফেললেন, তাহলে কিন্তু সব জাহাজ এসে স্ট্র্যাক হয়ে যাবে। তার মানে এই দিক দিয়ে সব জাহাজ আসলো, এসে এইরকম একটা জায়গায় আটকা পড়ে গেল, তাহলে সামনের দেশের সাথে আর কোনো বাণিজ্য হবে না। ওই পাশের দিকে যত দেশ আছে সব মালামাল আটকা পড়ে যাবে তাদের। সো এই যে একটা খেলা, এই জিনিসটাই হচ্ছে ভূরাজনীতির একটা বড় খেলা। তো আমরা প্রথম যে প্রণালী নিয়ে কথা বলবো এটা হচ্ছে হরমুজ প্রণালী, এবং এই হরমুজ প্রণালী বর্তমান ভূরাজনীতির জন্য খুবই ইম্পর্ট্যান্ট। ম্যাপের এইরকম একটা জায়গায় হচ্ছে হরমুজ প্রণালী। এই যে এই পাশে দেখেন সংযুক্ত আরব আমিরাত বা দুবাই, এই পাশে হচ্ছে ওমান, আর এই যে পুরা জায়গাটা এটাই হচ্ছে মূলত ইরান। আর এইখানে যে ভেতরের যে সমুদ্রটা দেখতেছেন এইটা হচ্ছে পারস্য উপসাগর, আর এই পাশে হচ্ছে মূলত আরব সাগর। তার মানে পারস্য উপসাগরের সাথে আরব সাগরকে আসলে কানেক্ট করেছে এই হরমুজ প্রণালী। এখন আপনি ঘটনা খেয়াল করেন, এই হচ্ছে ইরান, এইটা হচ্ছে ইরাক, এইখানে আছে কুয়েত, এই ছোট্ট দেখতেছেন এইটা হচ্ছে কাতার, এইখানে আরেকটা ছোট্ট দেশ আছে দেখাই যায় না, সেটা হচ্ছে বাহরাইন, এইটা যেটা দেখতেছেন এইটা হচ্ছে সৌদি আরব, এইটা দেখতেছেন হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, এইটা হচ্ছে ওমান। এখন আপনি চিন্তা করেন যতগুলা দেশের নাম বললাম, এই সবগুলা দেশের ভেতরে আছে তেল এবং গ্যাস। এই তেল এবং গ্যাস কিন্তু জাহাজে করে এক দেশ থেকে আরেক দেশে চলে যায়। এই জাহাজ ট্যাঙ্কারগুলা যদি বের হইতে চায় তাহলে এই সমস্ত বন্দর থেকে বের হয়ে কিন্তু তাকে এই ন্যারো জায়গা দিয়ে পাস করে দেন বিশ্বের সাথে যোগাযোগ করতে হবে। এবং ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য মতে 2022 সালে প্রতিদিন গড়ে প্রতিদিন প্রায় 22 মিলিয়ন ব্যারেল এই পেট্রোলিয়াম এইখান দিয়ে পাস করছে। এবং বর্তমান সময়ে মোট বিশ্ব জ্বালানি যে পরিমাণ কনজামশন হয় তার 21% এই ন্যারো জায়গা দিয়ে পাস করে। এখন আপনি এর উপরে আছে কিন্তু ইরান, এবং এই জায়গাটাকে যদি আমরা একটু জুম করি তাহলে জুম করলে আমরা দেখতে পাবো এই জায়গা কিন্তু ছোট ছোট দুইটা তিনটা দ্বীপ আছে। এর মধ্যে একটা দ্বীপের নাম হচ্ছে কেশম, এবং এইখানে আরেকটা ছোট্ট দ্বীপ আছে হচ্ছে লারাক। এই কেশম এবং লারাক দ্বীপে কিন্তু ইরান ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের ঘাঁটি বানিয়েছে। তার মানে এই সমস্ত জায়গায় তার মিলিটারি উপস্থিত রাখছে। তার মানে কোনো কারণে ইরান যদি চায় বহির্বিশ্বের জ্বালানিতে গ্যাঞ্জাম বাঁধায় দিবে, তাহলে সে এই জায়গায় যদি উত্তেজনা বাঁধায় দেয় তাহলে এইখান দিয়ে কিন্তু কোনো ট্যাঙ্কার যাতায়াত করবে না। এখন আপনি চিন্তা করেন একটা জাহাজ যে ট্যাঙ্কার যে লক্ষ লক্ষ ব্যারেল তেল নিয়ে চলে আসতেছে, এটা কিন্তু ম্যাক্সিমামই প্রাইভেট প্রপার্টি। ধরেন আমার আপনার মতন মানুষের মালিকেরা বা কোনো কোম্পানি মালিক, এখন সে যদি দেখে যে এই রাস্তা দিয়ে আমার কন্টেইনারটা নিয়ে গেলে এখানে একটা গ্যাঞ্জাম হতে পারে, আমার উপর বোম মেরে দিতে পারে, তাহলে সে কিন্তু তার জিনিস বাইরে রাখবে। যেমন আপনার যদি হরতাল অবরোধ হয়, আপনার একটা গাড়ি থাকে, তাহলে আপনি বের করবেন না। তার মানে প্রাইভেট যে সমস্ত কোম্পানি আছে তারা আর ওই সমস্ত এলাকা দিয়ে জ্বালানি পরিবহন করতে চাইবে না, কেননা ভাড়ার চাইতে তার জাহাজের মূল্য অনেক বেশি। এতে করে কি হবে, বিশ্ব বাজারে জ্বালানির দাম বেড়ে যাবে, সাপ্লাই কমে গেল, কেন 21% বিশ্ব জ্বালানির 21% এই রাস্তা দিয়ে যায়। এবং সিরিয়াস ব্যাপার হচ্ছে, আপনারা জানেন ইরানের সাথে পশ্চিমাদের একটা ক্যাচাল আছে, ইরানের উপর আমেরিকা লাখ লাখ স্যাংশন দিয়ে রাখছে। তার মানে ইরানের তেল কিন্তু পশ্চিমা বন্ধুরা কিনে না, এবং ইরান যে পরিমাণ পেট্রোলিয়াম এক্সপোর্ট করে তার 90% মতন পেট্রোলিয়াম কিনে হচ্ছে চায়না একা। তার মানে এইখান দিয়ে যে সমস্ত পেট্রোলিয়াম বের হয় ইরান থেকে,
তা এইখান দিয়ে এসে ভারতের নিচ দিয়ে শ্রীলঙ্কার পাশ দিয়ে এসে এইখানের যে ন্যারো জায়গাটা মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার মাঝখানে, এটা নিয়েও আমরা কথা বলবো, এইখান দিয়ে কিন্তু চলে যায় কোথায়? চলে যায় হচ্ছে চায়নায়। এত বড় রুটটাকে সামাল দেওয়ার জন্য চায়না মোটা দাগে দুইটা ব্যবস্থা গ্রহণ করে, যেন এত সমুদ্রের রাস্তায় তার না যাওয়া লাগে। তারা এখান থেকে বের করে এনে পাশের রাষ্ট্রই হচ্ছে পাকিস্তান, পাকিস্তানের গোয়াদার বন্দর দিয়ে তারা পুরা পাইপ লাইন দিয়ে এইটাকে কারাক্রম পর্বতমালা ভেদ করে এটাকে নিয়ে যায় চায়না। 2 নম্বর একটা ব্যবস্থা করে যে তারা এই দিক দিয়ে এসে বঙ্গোপসাগরে চলে আসে এইখানে মায়ানমার, এই মায়ানমারের আরাকান রাজ্যের এইখান দিয়ে পাইপ লাইন দিয়ে তারা ঢুকায় ফেলে হচ্ছে তার দেশে। মূলত চায়না যেদিক দিয়েই নিতে চাক না কেন, একবারে সবচেয়ে বড় রুট দিয়ে যদি নিতে চায় বা ছোট দুইটা রুট যে কোনো জায়গা দিয়ে চায়না নিতে চাক না কেন, তার কিন্তু এই ন্যারো জায়গাটা পার হতে হবে। তার মানে তার হরমুজ পার হতে হবে। তার মানে হরমুজ ব্লকেড মানে হচ্ছে চায়নার একবারে মাথায় বাড়ি পড়ে যাবে। শুধু চায়না না, আমাদের মতন দেশেরও অনেক ঝামেলায় পড়ে যাব, ভারত ঝামেলায় পড়বে, আশপাশের এইদিকে সব দেশ এবং পশ্চিমারাও ঝামেলায় পড়ে যাবে। এই জন্য চায়না তার মিলিটারি অবস্থান রাখে এই জায়গায়। শুধু চায়নায় মিলিটারি অবস্থান রাখে না, অন্যান্য সব দেশ এইখানে মিলিটারি অবস্থা রাখে। এইখানে একটা দেশ আছে, ছোট্ট একটা দেশ যেটা দেখতেছেনই না, এইখানে বাহরাইন। এই বাহরাইনে আছে আমেরিকার 5ম নৌবিহার, এবং এইখানে শুধু এয়ারক্রাফট ক্যারিয়ারই না, এইখানে ছোট ছোট সাবমেরিন এবং ছোটোখাটো বিভিন্ন যুদ্ধ জাহাজ দিয়ে বিশাল একটা মিলিটারি ক্যাম্প আছে এইখানে আমেরিকার। এইখানে ব্রিটিশ রয়্যাল নেভির এইখানে ফ্লিট আছে, এবং পশ্চিমা ফ্রান্স জার্মানি সহ 39টা দেশ একত্রিত হয়ে টাস্ক ফোর্স 150 নামে একটা যৌথ নৌ ফ্লিট এখানে রাখে। এবং এটা কেন রাখে? এখানে ইন্ডিয়াও তার নেভি রাখে, কেননা নিজের দেশের জাহাজগুলা যেন সুন্দর মতন পাস করতে পারে। কোনো ধরনের যদি এখানে কোনো গ্যাঞ্জাম হয় তাহলে এইটার জন্য তারা নিয়ন্ত্রণ দিতে পারে। তাহলে হরমুজ প্রণালীর যে জিওগ্রাফিক্যাল ইম্পর্টেন্স, এর পলিটিক্যাল যে ইম্পর্টেন্স, এইটা আমরা বুঝলাম, এবং এইটা বিশ্ব জানালে এবং বিশ্ব রাজনীতিতে একটা বিশাল বড় ভূমিকা পালন করে। এবং এইটা ইরানের একটা বড় অ্যাডভান্টেজ। ইরানকে ডিস্টার্ব দিতে বিভিন্ন দেশ ভয় পাবে শুধু এই জন্য যে ইরান যে কোনো মুহূর্তে হরমুজ ব্লক করে দিতে পারে। 2 নম্বর আমরা যে প্রণালীটা নিয়ে কথাবার্তা বলবো এটা হচ্ছে বব এল মানদেব প্রণালী। এই যে ন্যারো জায়গাটা দেখতেছেন এইখানে যে বিশাল রাষ্ট্রটা দেখতেছেন এইটাই হচ্ছে সৌদি আরব, আর এইখানে যে সমুদ্রটা দেখা যাচ্ছে এটা হচ্ছে লোহিত সাগর, এবং এইখানে যেটা সমুদ্র দেখা যাচ্ছে এটা হচ্ছে এডেন উপসাগর। তার মানে লোহিত সাগর থেকে এডেন উপসাগরকে কানেক্ট করছে। এবং এই পাশে ছোট্ট দেশটা হচ্ছে জিবুতি, এবং এই পাশে হচ্ছে ইরিত্রিয়া। এখন এইগুলো হচ্ছে আফ্রিকার দেশ, আর এইগুলো হচ্ছে এশিয়ার দেশ। তার মানে এই ন্যারো জায়গাটা এশিয়া থেকে আফ্রিকাকেও পৃথক করে ফেলেছে। এবং এইটা দিয়ে যদি আপনি যেতে থাকেন তাহলে কিছু দূর পরে গিয়ে মিশরের এইখানে গিয়ে আপনি পাবেন সুয়েজ খাল, এবং সুয়েজ খাল দিয়ে আপনি ভূমধ্যসাগর দিয়ে ইউরোপে চলে যাবেন। এই হচ্ছে ইউরোপ। এখন আপনি চিন্তা করেন, ইউরোপের লোকজন যদি এশিয়া মহাদেশে বাণিজ্য করতে চায় তাহলে ইউরোপ থেকে তাকে সুয়েজ ক্যানেল দিয়ে এসে এই লোহিত সাগর দিয়ে তাকে এই বব এল মানদেব প্রণালী দিয়ে ধীরে ধীরে তাকে ভারত মহাসাগর দিয়ে আস্তে আস্তে এশিয়া বা এই অঞ্চলের দেশগুলোর সাথে বাণিজ্য করতে হবে। এখন আপনি চিন্তা করেন যে সে সুয়েজ ক্যানেল দিয়ে আসুক, সুয়েজ ক্যানেলও একটা স্ট্র্যাটেজিক্যাল লোকেশন, এটাও একটা প্রণালী। আবার বব এল মানদেব এটা একটা সিরিয়াস প্রণালী, কেননা এইখান থেকে যে ইথিওপিয়ায় যে হর্ন অফ আফ্রিকা, ইথিওপিয়া, ইরিত্রিয়া, এই যে জিবুতি, এই সমস্ত জায়গায় প্রচুর ডাকাতি হয়, কিন্তু আফ্রিকার দেশ তো এরা ছিনতাই করে। এবং এটা একটা ন্যারো জায়গা। এই পাশে আবার আছে ইয়েমেনে আছে আবার হুতি, ওইখানেও আবার আরও ডিস্টার্ব। তার মানে আপনার দুই পাশেই কিন্তু ব্যাপক উত্তেজনা চলতেছে। এখন বব এল মালদেবের গুরুত্বটা আপনি দেখেন। এই ইউরোপ থেকে যদি আমি এশিয়া মহাদেশে বাণিজ্য করতে চাই তাহলে এই রুট দিয়ে এসে ধরেন আমি ভারতে চলে আসলাম, এই যে একটা রাস্তা। এখন এইখানে যদি গ্যাঞ্জাম হয়, এই যেটা নিয়ে আমরা কথা বলতেছি বব এল মালদেব, এই মালদেবে যদি গ্যাঞ্জাম হয় তাহলে ইউরোপ থেকে তাকে এই আফ্রিকা ঘুরে এই পাশ দিয়ে একবারে দক্ষিণ আফ্রিকার নিচে দিয়ে, এই জায়গাকে বলা হয় হচ্ছে উত্তম আশা অন্তরীপ বা কেপ অফ গুড হোপ, এইখান দিয়ে এসে আপনাকে ভারতে যেতে হবে।
তার মানে আপনি বুঝতেছেন যে রাস্তা কত বেড়ে গেল। এইখানে রাস্তা বেড়ে গেল প্রায় 7,000 কিলোমিটার। আর 7,000 কিলোমিটার রাস্তা বেড়ে গেল মানে কি আপনার সময় বেড়ে গেল। টাইম ইজ মানি ভাই। আপনি যত দ্রুত আপনার পণ্য আনা নেওয়া করতে পারবেন তত বাণিজ্য হবে আপনার। এই ক্ষেত্রে প্রায় জাহাজ চলাচল 25 থেকে 30 দিন সময় বেশি লাগে। 25 থেকে 30 দিন আপনার মালামাল আটকে আছে, আপনার মূলধন আটকে আছে, আপনার টাকা আটকে আছে এবং খরচ বেশি হয়ে যাচ্ছে। তার মানে আপনি বুঝতেছেন এটার ইম্পর্টেন্স কতটুকু। এবং এই বব এল মালদ্বীপের আর একটা বিশাল ইম্পর্টেন্স আছে যেটা নিয়ে আসলে খুব একটা বেশি কথাবার্তাই হয় না, সেটা হচ্ছে সাবমেরিন কেবল। বিশ্ব ইন্টারনেট ব্যবস্থায় আপনারা জানেন যে সাবমেরিন কেবল ওয়ার্ল্ডের নিচে দিয়ে মানে সমুদ্রের নিচে দিয়ে বিছানো আছে। এই যে সাবমেরিন কেবল দিয়ে সারা পৃথিবীর ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা হয়। এই সাবমেরিন কেবলের নেটওয়ার্ক কিন্তু এই ববেল মালদ্বীপের নিচ দিয়েও আছে। তার মানে কোনো কারণে এই জায়গা যদি উত্তেজনা হয়, এবং 2023 সালে কিন্তু এই ইয়েমেনের হুতিরা এই থ্রেট দিয়েছিল যে তাদের এই ববেল মালদ্বীপের নিচে দিয়ে যে সাবমেরিন আছে এইটা তারা ডিসকানেক্টেড করে দিবে। তার মানে বুঝতে পারতেছেন টেকনোলজির উপর হামলা। এবং এই টেকনোলজির উপর যদি আদৌ হামলা হয়, এই সাবমেরিন কেবল যদি তারা কেটে দেয় বা কোনো কিছু ডিস্টার্ব দিয়ে ফেলে, তাহলে সারা পৃথিবীর ইন্টারনেট ব্যবস্থা কিন্তু একটা হযবরল অবস্থায় যাবে। এবং সাবমেরিন কেবলের উপর নিয়ন্ত্রণ নিয়ে গিয়ে তারা কিন্তু সফিস্টিকেটেড ডেটা ম্যানিপুলেট করতে পারে, এরকম টেকনোলজিও তারা ডেভেলপ করে ফেলতে পারে। তার মানে এটা একটা বিশাল থ্রেট কিন্তু। এবং দুই পাশেই উত্তেজনা, এক পাশে হুতিদের উত্তেজনা আর এক পাশে তো পাইরেটসরা আছে। এই যে ইথিওপিয়া, ইরিত্রিয়া, জিবুতি, এই সমস্ত জায়গায় পাইরেটসরা আছে, ব্যাপক উত্তেজনা। এবং রিসেন্ট টাইমে টোটাল পশ্চিম এশিয়ায় যখন উত্তেজনা সৃষ্টি হয়ে গেছে, তখন হুতিরা কিন্তু ইসরায়েলের জাহাজ এবং পশ্চিমা জাহাজগুলোকে টার্গেট করে করে বেশ কিছু হামলা এখানে করছে। এবং এই জায়গাটাকে যদি আমরা একটু জুম করে দেখার ট্রাই করি, তাহলে এইখানে একটা ব্যাপার আমরা লক্ষ্য করব যে এই জাহাজগুলো যদি বব এল মালদ্বীপ এই চিকন জায়গাটা দিয়ে ঢুকে লোহিত সাগরে যায়, তাহলে এই দিক দিয়ে গেলে সে সুয়েজ ক্যানেল দিয়ে বের হয়ে যাবে। কিন্তু এইখানেও দেখেন একটা চিকন সমুদ্র আছে কিন্তু ছোট্ট, এইখান দিয়ে গিয়ে কিন্তু ডাইরেক্ট ইসরায়েল, এই হচ্ছে ইসরায়েলে যে কানেক্টেড হয়ে যাওয়া যায়। এবং এই জায়গা কিন্তু ইসরায়েলের একটা বন্দরও আছে, এটাকে বলা হয় বোধহয় ইলাট বন্দর। এখন আপনি বুঝেন যে ইসরায়েলের জাহাজ যদি এই বন্দরে আসে বা অন্য কোনো দেশের জাহাজ যদি এই বন্দরে আসে, তাদেরকে যদি পাস করে যেতে হয়, তাহলে এখান থেকে হুতিরা তাদেরকে হামলা করবে। এবং বেশ কয়েকটা হামলার ঘটনা ঘটছে 2023-24 সালে। এই জন্য এখন এই রুটের উত্তেজনার কারণে এবং হুতিদের থ্রেটের কারণে ম্যাক্সিমাম জাহাজ এই রুটে যাচ্ছে না। এইটাই আমরা ওয়েবসাইট থেকে দেখার ট্রাই করি। যে জায়গাটার কথা বলতেছিলাম সেটা হচ্ছে এই জায়গাটা, এই যে ইয়েমেনের এখানে বব এল মালদ্বীপ। সুয়েজ ক্যানেল দিয়ে যে পরিমাণ জাহাজ ঢুকতেছে তার চাইতে বেশি জাহাজ, দেখেন লাখ লাখ জাহাজ, হাজার হাজার জাহাজ এই আফ্রিকার নিচে দিয়ে কিন্তু চলে যাচ্ছে। তো এটা তো আমরা লাইভ দেখতেছি, তার মানে ওয়ার্ল্ডে যত জাহাজ চলতেছে তা কিন্তু আসলে সুয়েজ ক্যানেল দিয়ে বেশি একটা চলাচল করতেছে না, ববেল মালদ্বীপ দিয়েও চলাচল করতেছে না। কেননা হুতিদের থ্রেটের কারণে এই যে শত শত হাজার হাজার জাহাজ তারা কিন্তু আফ্রিকার নিচে দিয়ে ইউরোপে চলে যাচ্ছে। এবং আফ্রিকার নিচে দিয়ে এতে করে কি হচ্ছে, তারা লস মেনে নিছে। কেননা ওই অঞ্চল দিয়ে যদি যেতে চায় সময় কম হবে, বাট থ্রেট আছে। এই জন্য জাহাজের কিন্তু ইন্স্যুরেন্স করা লাগে, জাহাজ রওনা দেওয়ার আগে ইন্স্যুরেন্স করে নেয়। এই ইন্স্যুরেন্সের প্রিমিয়ামের ভ্যালু বেড়ে গেছে। আর ইন্স্যুরেন্সের প্রিমিয়ামের যেহেতু ভ্যালু বেড়ে গেছে, জাহাজ কোম্পানিগুলো আর এই জায়গা দিয়ে যেতে চাচ্ছে না। তারা বলতেছে যে ঠিক আছে, টাকা বেশি লাগুক, সময় বেশি লাগুক, আমরা আফ্রিকার নিচে দিয়েই উত্তম আশা অন্তরীপ দিয়েই যাব। এতে করে আপনি কি হচ্ছে বলেন তো? এতে করে যেটা হচ্ছে ওয়ার্ল্ডের জিডিপি কমে যাচ্ছে, উৎপাদন কমে যাচ্ছে ওয়ার্ল্ডের। কেননা এই যে অতিরিক্ত টাকা ব্যয় হচ্ছে, এটা হাওয়ার উপর টাকা ব্যয় হচ্ছে। এই যে হাওয়ার উপর টাকা ব্যয় হচ্ছে, সো ওয়ার্ল্ড ইকোনমিতে একটা ব্যাপক নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতেছে। তার মানে পশ্চিম এশিয়ার কোনো ক্রাইসিসে আপনি যদি এই ইয়েমেনের বিষয়টা তুলতে যান, তাহলে এইখানে ববেল মালদ্বীপ নিয়ে আসবেন, এইখানে হুতিদের যে থ্রেট এবং জাহাজ চলাচলের এই ব্যাপারটা নিয়ে আসবেন এবং সাবমেরিনের বিষয়টা নিয়ে আসবেন। এবং রিসেন্ট টাইমে দেখা গেছে যে সুয়েজ ক্যানেল প্রায় 40% তার যে রেভিনিউ ইনকাম হারাইছে। এবং সুয়েজ ক্যানেল আগে প্রায় $10 বিলিয়ন বেশি পার ইয়ার এইখান থেকে আয় করত,
যেটা এখন 7 সাড়ে 7-এরও নিচে নেমে আসছে। আচ্ছা, ইন্টারেস্টিং বিষয়গুলো শেখার মাঝখানে আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি। 47 বিসিএস এর যারা প্রিপারেশন নিচ্ছেন বা নিতে চান বা ভবিষ্যতে বিসিএস দিবেন, এখন একটু নিজের অবস্থানকে উন্নত করে নিতে চান, তাদের উদ্দেশ্যে বলি, একটা প্রিলিমিনারির ব্যাচ আমি স্টার্ট করেছি আসলে 47কে টার্গেট রেখে। সেটা হচ্ছে বাংলাদেশ বিষয় বলি, আন্তর্জাতিক বিষয় বলি, বাংলা লিটারেচার, ইংলিশ লিটারেচার। আমরা খুবই চমৎকারভাবে পড়ব, জিনিসটাকে আনন্দ মনে হবে আপনার কাছে যে আসলেই বিসিএস এর পড়ালেখা আনন্দ। তার বিস্তারিত আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনি চাইলে এনরোল করতে পারেন। এই সদ্যই ব্যাচটা শুরু হয়েছে, সো আপনাদের সাথে একটা চমৎকার ডিসকাশন হবে, আলাপ আলোচনা হবে এবং ক্লাসগুলো লাইভ নেওয়া হবে। এ পর্যায়ে আমরা হচ্ছে মালাক্কা প্রণালী নিয়ে কথা বলবো। এইটাও বর্তমান বিশ্বের ভূরাজনীতিতে খুবই খুবই ইম্পর্টেন্ট একটা প্রণালী। এটার নাম হচ্ছে মালাক্কা প্রণালী। ধরেন পূর্ব এশিয়ার কোনো একটা দেশ, সেটা জাপান হতে পারে, সেটা দক্ষিণ কোরিয়া হতে পারে, সেটা চীন হতে পারে, সেটা ভিয়েতনাম হতে পারে, এরা যদি পশ্চিম এশিয়া থেকে একটা ট্যাঙ্কারে তেল বা গ্যাস নিয়ে তার দেশে যেতে চায়, তাহলে তারা এরকম একটা সমুদ্র পথে তাদেরকে মূলত এই মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া, এই দেশটা হচ্ছে মালয়েশিয়া এবং নিচে হলুদ টাইপের যে কালার দেখা যাচ্ছে এটা হচ্ছে ইন্দোনেশিয়া। এই মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার পাশ দিয়ে এই ন্যারো যে জায়গাটা আছে, এইখান দিয়ে গিয়ে দক্ষিণ চীন সাগর দিয়ে তাকে চলে যেতে হবে। ব্যাপারটাই ন্যারো জায়গা, এই ন্যারো জায়গা, এই ন্যারো জায়গাটাই হচ্ছে মূলত মালাক্কা প্রণালী। এবং আপনি জানেন বর্তমান বিশ্বে কিন্তু বাণিজ্যতে, বিশ্ব বাণিজ্যতে কিন্তু চীন একটা বিশাল ব্যাপার। আপনি মেড ইন চায়না পলিসি আছে যে তারা এক্সপোর্ট করে, ধরেন যাই কিনতে চান। আর এই যে যে এই পুরা বোর্ডটা দেখতেছেন আমার হাতের কলম, এগুলো সব মেড ইন চায়না, এগুলো চায়না থেকে আসছে। এখন চায়না থেকে বাংলাদেশে যদি পণ্য আনতে চায়, সেইটা যদি এই ধরেন সাংহাই বন্দর থেকে, তাকে কিন্তু অবশ্যই অবশ্যই এই ন্যারো জায়গা দিয়ে পাস করতে হবে। এই মালাক্কা, মালাক্কা চায়নার জন্য স্ট্র্যাটেজিক্যালি খুবই ইম্পর্টেন্ট। এবং মালাক্কার আশপাশে যে দেশ আছে, উপরে কে, উপরে হচ্ছে মালয়েশিয়া, নিচে কে, নিচে হচ্ছে ইন্দোনেশিয়া, এখানে ছোট্ট একটা দেশ আছে হচ্ছে সিঙ্গাপুর। এই সবগুলা দেশই হচ্ছে আপনার কার বন্ধু? পশ্চিমাদের বন্ধু। তো পশ্চিমারা চাপ দিয়ে কিন্তু এই জায়গাটা বন্ধ করে দিতে পারে। আর এই জায়গাটা যদি বন্ধ করে দেয়, তাহলে বিশ্ব বাজারে চায়নার যে অবস্থান, এটা এমনভাবে ধরাশায়ী হবে, চায়নার বাণিজ্যই একটা হুমকির মুখে পড়বে। এবং চায়না হচ্ছে এনার্জি হাংরি কান্ট্রি। সে যেহেতু প্রচুর উৎপাদন করে, তার প্রচুর ইন্ডাস্ট্রি, তাহলে তার প্রচুর বিদ্যুৎ উৎপাদন করতে হয়। আর বিদ্যুৎ উৎপাদন করতে গেলে কিন্তু তার তেল গ্যাস লাগবে। এই জন্য চায়না হচ্ছে এনার্জি হাংরি কান্ট্রি। এবং চায়নার নিজের তেল এবং গ্যাস নাই বললেই চলে, সবই সে ইম্পোর্ট করে। এবং তার সব ইম্পোর্ট করে সে কোথা থেকে? ম্যাক্সিমাম সে ইম্পোর্ট করে হচ্ছে পশ্চিম এশিয়া থেকে, বিশেষ করে ইরান থেকে। এখন আপনি চিন্তা করেন তাহলে স্ট্র্যাটেজিক্যালি এই জায়গাটা চায়নার জন্য এক্সপোর্ট এবং এনার্জি ইম্পোর্ট খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই মালাক্কা যদি বন্ধ করে দেওয়া হয়, এইটাকে বলা হয়েছে মালাক্কা ব্লকেড। এই মালাক্কা ব্লকেড কিন্তু পশ্চিমাদের দ্বারা চায়নার উপর আরোপ করা একটা বিশাল বড় থ্রেট। তাহলে মালাক্কা ব্লকেডকে প্রতিহত করার জন্য অবশ্যই চায়নাকে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং চায়না একটা বিশাল ব্যবস্থা গ্রহণ করতেছে, বিশাল ব্যবস্থা। চায়না এই যে এইটা হচ্ছে, চিন্তা করে এটাকে মালয়েশিয়া, মালয়েশিয়ার উপরেই যে হলুদ কালারের যে লম্বা দেখা যাচ্ছে, এই পুরা হলুদ, এই যে দেশটার নাম হচ্ছে থাইল্যান্ড। চায়না এবং থাইল্যান্ড একটা ডিল করেছে যে তারা এই রকম জায়গা দিয়ে একটা খাল খনন করবে, এই রকম জায়গা দিয়ে তারা একটা খাল খনন করবে। তাহলে কি হবে? জাহাজ এই দিক দিয়ে এসে এই খাল দিয়ে পাস করে চলে যাবে। তাহলে এই দিক দিয়ে এসে আর মালাক্কা দিয়ে যাওয়া লাগবে না, ঠিক আছে? জাহাজ এই দিক দিয়েই চলে যাবে। এই খালটার নাম তারা বলতেছে হচ্ছে ক্রা ক্যানেল, ক্রা দ্বীপ। ওইখানে একটা দ্বীপ আছে ক্রা দ্বীপ, ওইটাকে কেটে তারা মূলত হচ্ছে একটা খাল বানাবে। এটা একটা বিশাল বড় চ্যালেঞ্জ এবং চায়না এই চ্যালেঞ্জ হাতে নিছে। কেননা চায়না তার সাপ্লাই চেইন ঠিক রাখতে চায় সারা পৃথিবীতে। এই জন্যই তারা হচ্ছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভস নিয়েছে। এইখানে মেরিটাইম রাস্তা তারা ঠিক করবে, স্থল যোগাযোগ তারা বাড়াবে, ট্রেন দিয়ে কানেকশন বাড়াবে। এই জন্য কিন্তু তারা বিভিন্ন দেশের পোর্টকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিচ্ছে। এই থ্রেটকে প্রতিহত করার জন্য চায়না আরও দুইটা কাজ করেছে, দুইটা না বেশ কতগুলো কাজই করেছে। মোটা দাগে দুইটা একটু আগে আমরা বলেছিলাম যে গোয়াদার বন্দর থেকে কারাকরাম পর্বত ভেদ করে চায়না পর্যন্ত যে গ্যাস লাইন, ট্রেন লাইন এবং রোড,
এবং এই যে বাংলাদেশের নিচে এই যে আরাকান অঞ্চল দিয়ে যে তাদের গ্যাস এবং পাইপলাইন ভেতরে নিয়ে গেছে, যেন এই মালাক্কায় দিয়ে না যাওয়া লাগে তার, সে মালাক্কার আগেই তার তেল এবং গ্যাসকে তার জায়গায় নিয়ে যাবে। এখন তেল এবং গ্যাসকে তার জায়গায় নিয়ে গেল, তেল এবং গ্যাস সে ইম্পোর্ট করলো, কিন্তু সে যে পণ্য এক্সপোর্ট করে সেগুলোর কি হবে? সেগুলো তো এইখান দিয়ে তার জাহাজ তো আসতেই দিবে না। এই জন্যই মূলত সে এই এইখানে থাইল্যান্ডের সাথে একটা চুক্তি করছে যে খাল খনন করবে, এবং এতে করে খাল যদি খনন করে তাহলে মোটামুটি 1200 কিলোমিটার জায়গাও কিন্তু বাঁচবে। এটা একটা নতুন তথ্য, আপনারা যারা বিসিএস সামনে রিটেন দিবেন তাহলে কিন্তু এই মালাক্কা ব্লকেট চীনের একটা স্ট্র্যাটেজিক্যাল যে ব্যাপার, এই খাল, এই কথাটা তুলে নিয়ে আসতে পারেন এবং এটা আপনার লেখাকে সুন্দর করে ফেলবে। এটা অর্নামেন্টস টাইপের, খুবই চমৎকার হবে। এইবার আমরা একটু ইউরোপের দিকে চলে যাব এবং ইউরোপে গিয়ে আমরা একটা চমৎকার জায়গায় চলে যাব যেটার নাম হচ্ছে বসফরাস প্রণালী। বসফরাস, এই যে ছবিতে যে হলুদ টাইপের এই বিশাল দেশটা দেখতেছেন, বিশাল না, বড় করছি তাই বিশাল, এইটা হচ্ছে তুরস্ক বা টার্কিয়ে। এইখানে যেটা দেখতেছেন সবুজ কালার, এই পুরাটা রাশিয়া, ওইদিকে বিশাল আছে, এটা দেখা যাচ্ছে না। এই যে এটা হচ্ছে ক্রিমিয়া, নিচে ছোট করে ক্রিমিয়াকে ইউক্রেনের ম্যাপের সাথে কালারে দেখাচ্ছে এই ম্যাপটা, আসলে এটা এখন রাশিয়ার জিনিস। এই হচ্ছে ইউক্রেন, এইখানে যেটা আছে এটা হচ্ছে কৃষ্ণ সাগর। এটাকে আমরা একটু ছোট করি তাহলে আপনি ভালো বুঝতে পারবেন যে ঘটনাটা কি আসলে। তো আমরা এটাকে যদি একবারে ছোট করি, বিশাল যে রাশিয়াটা দেখতেছেন, এই বিশাল রাশিয়ার একটা ঝামেলা আছে। আমরা এই রাশিয়ার একবারে উপরের দিকে ধরেন এই যে সমুদ্র আছে, এই যে উপরের দিকেও সমুদ্র আছে, একবারে পূর্বে যদি চলে আসেন জাপানের উপরের দিকেও কিন্তু সমুদ্র আছে, কিন্তু এটা এতই উপরে এই সমস্ত সমুদ্র যে সারা বছর ব্যবহার করা যায় না। এই সমস্ত সমুদ্রে কিন্তু শীতকালের দিকে বরফ পড়ে থাকে। সো এই সমস্ত জায়গার বন্দর শীতকালে ব্যবহার করা যায় না। তাহলে সারা বছর ব্যবহার করা যায় যে বন্দর, সেই বন্দর কিন্তু রাশিয়ার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। সো এইখানেই আমাদের বসফরাস প্রণালীটা চলে আসবে। ব্যাপারটা হচ্ছে এইরকম, এই হচ্ছে কৃষ্ণ সাগর বা ব্ল্যাক সি, এই হচ্ছে রাশিয়া। তাহলে রাশিয়া থেকে যদি কোনো জাহাজ বের হতে চায়, ধরেন এই হচ্ছে ভূমধ্যসাগর, তাহলে ভূমধ্যসাগর দিয়ে সে মূলত এই দিকে চলে যাবে আটলান্টিক, বা এই দিক দিয়ে যদি সে সুয়েজ ক্যানেল দিয়ে বের হয়ে চলে আসে তাহলে ওইদিকে প্রশান্ত মহাসাগর টাগর, ভারত মহাসাগর টাগর চলে যাবে, কোনো সমস্যা নাই। তো তাকে তো বের হতে হবে, এই দিক দিয়ে তো অনেকগুলা কান্ট্রি আছে, বের হবে কিভাবে? তাহলে এই যে কৃষ্ণ সাগর দিয়ে এসে তার এই জায়গায় একটা ন্যারো একটা পথ আছে, এই ন্যারো পথ দিয়ে কিন্তু তাকে এসে ভূমধ্যসাগরে আসতে হবে। এই ন্যারো পথটার নামই হচ্ছে বসফরাস। এইখানে দেখেন এই পাশের যে ছোট জায়গাটা, এইটুকুও তুরস্ক, এই পাশের বড় জায়গাটাও তুরস্ক। এই অংশ তুরস্ক পড়ছে হচ্ছে ইউরোপ মহাদেশে, এই অংশ পড়ছে হচ্ছে এশিয়া মহাদেশে, আর এই জায়গার শহরটার নাম হচ্ছে ইস্তাম্বুল। তাহলে ইস্তাম্বুলের ভেতর দিয়ে এটা চলে গেছে। এবং আপনারা ছবিতে দেখতেছেন এই যে বসফরাস প্রণালী, এই বসফরাস প্রণালীর দুই পাশ দিয়ে কিন্তু বেশ সুন্দর স্ট্রাকচার আছে, মানে বিশাল বিশাল প্রাসাদ আছে। এর অনেক উঁচু করে এখানে ব্রিজ দেওয়া হয়েছে যেন নিচে দিয়ে জাহাজ চলাচল করতে পারে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? এই পাশে হচ্ছে কৃষ্ণ সাগর, এই ছোট্ট জায়গা দিয়ে পার হয়ে আসবে, এখানেও কিন্তু ছোট্ট একটা সমুদ্র আছে, সাগর, এই সাগরটার নাম হচ্ছে মর্মর সাগর। তার মানে কৃষ্ণ সাগরের সাথে মর্মর সাগর দিয়ে সে মূলত চলে আসছে হচ্ছে ভূমধ্য সাগরে। তাহলে এই জিনিসটা যেহেতু তুরস্কের উপর দিয়ে গেছে, তাহলে এই জায়গা দিয়ে যত জাহাজ চলে এই জাহাজের উপর কিন্তু তুরস্ক ট্যাক্স বসাবে। আসলে এই তুরস্ক ট্যাক্স বসায়, যত মালামাল নিয়ে যাবেন আপনি প্রতি টনে আপনাকে $4 করে দিতে হবে প্রতি টনে। যদি আপনি ধরেন 100 টন মালামাল নিয়ে যান তাহলে $400 দিতে হবে তুরস্ককে ট্যাক্স। এবং মন্ট্রিক্স কনভেনশন নামে 1936 সালের একটা কনভেনশন আছে, সেই কনভেনশন অনুযায়ী এই কৃষ্ণ সাগরের আশপাশের যতগুলা দেশ আছে এই দেশগুলো ছাড়া অন্য কোনো দেশের, ধরেন সৌদি আরবের একটা জাহাজ যদি ওইখানে যেতে চায় তাহলে এই জাহাজের প্রবেশকে নিয়ন্ত্রণ করতে পারবে তুরস্ক। তার মানে তুরস্ক যদি বলে তুমি আসতে পারবা না, তাহলে তুমি আসতে পারবা না। এইটা কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে তুরস্কের একটা বিশাল পাওয়ার, ত্রুপের তাস বলতে পারেন, মানে খুবই সিরিয়াস ব্যাপার।
যে তুরস্কের একটা বিশাল জিওপলিটিক্যাল উইপন হচ্ছে বসফরাস প্রণালী, এবং এটা রাশিয়ার জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এই জন্যই দেখেন তুরস্ক ন্যাটোর মেম্বার হয়েও রাশিয়ার সাথে সুসম্পর্ক রাখে, এবং রাশিয়া আসলে মূলত সুসম্পর্ক তার সাথে রাখতে বাধ্য হয় জিওপলিটিক্যাল কারণে এটা, কেননা তুরস্কের কাছে বসফরাস আছে। এবং আপনি জানেন যখন স্যাংশন দিয়েছিল এই রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে, তখন কিন্তু বিশাল বাণিজ্য স্যাংশন পড়ে রাশিয়ার উপর। তখন রাশিয়া তার আন্তর্জাতিক বাণিজ্য টিকায় রাখার জন্য নিজের জাহাজ ব্যবহার করতে পারে নাই, তখন অনেক বেশি জাহাজ সে ব্যবহার করছে তুরস্কের জাহাজ, এবং তুরস্ক তার এই উইপনটাকে কাজে লাগিয়ে হিউজ পরিমাণ জাহাজ বাণিজ্যে নিজেকে ইনভলভ করেছে। তুরস্কের নিজের অনেক জাহাজ আছে, যে জাহাজ সে বিভিন্ন দেশের কাছে বিভিন্ন কারণে ভাড়া দেয়, এবং ভাড়া তাদের কাছেই দেয়, ভাড়া দিতে বাধ্য হন আর কি। ধরেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া ভাড়া নিতে বাধ্য হয়েছে, এবং যখন আপনি বাধ্য হবেন তখন তো নেগোসিয়েশনের প্যাটার্নই আলাদা, তখন তো দাম দেওয়ার একটু ভিন্নভাবে হবে, হিসাব নিকাশই ভিন্নভাবে হবে। আন্তর্জাতিক রাজনীতিতে এইগুলো খুবই প্র্যাকটিক্যাল জিনিস, এখানে কোনো ভাই ব্রাদার নাই, এখানে হিসাব নিকাশ হবে। এবং তুরস্ক সেই ব্যাপক অ্যাডভান্টেজ নিচ্ছে আর কি, এখনও নিচ্ছে। তুরস্ক সারা জীবনই বসফরাসের অ্যাডভান্টেজ নিবে। এখন আমরা আরেকটা ইম্পর্টেন্ট জায়গায় চলে যাব, যেইটাকে আমরা বলবো হচ্ছে জিব্রাল্টার প্রণালী। এবং এটা আমরা একটু ম্যাপটাকে ছোট করে দেখি, তাহলে আমরা সুবিধা হবে যে জিব্রাল্টার কী জিনিস। এই যে যে মহাদেশটা দেখতেছেন, এই টোটাল নিচের এই যে জায়গাটা, এটা হচ্ছে আফ্রিকা মহাদেশ, আর উপরের দিকের এইটা মূলত হচ্ছে ইউরোপ মহাদেশ। এই যে আফ্রিকা এবং ইউরোপ, এই জায়গাটা হচ্ছে স্পেন, এই আর নিচের এইটা হচ্ছে মরক্কো। এই যে চিকন এটা হচ্ছে CR7-এর দেশ, তাহলে আপনারা বুঝে গেছেন কোন দেশ। এইখানে কিন্তু একটা চিকন একটা ন্যারো জায়গা আছে, এইটা হচ্ছে ভূমধ্যসাগর, আর এই পাশে হচ্ছে আটলান্টিক সাগর, আটলান্টিক মহাসাগর। তাহলে ভূমধ্যসাগরের সাথে আটলান্টিক মহাসাগরের একটা যোগাযোগ, এবং উপরে হচ্ছে ইউরোপ এবং নিচে হচ্ছে আফ্রিকাকে পৃথক করে ফেলছে এই যে ন্যারো জায়গাটা, এইটার নামই মূলত জিব্রাল্টার প্রণালী। এবং এই জিব্রাল্টার প্রণালীটা ভূরাজনীতিতে এত ইম্পর্টেন্ট, কেননা ভূমধ্যসাগর দিয়ে যদি জাহাজ বেরোতে চায় ভূমধ্যসাগর থেকে, তাকে দুই দিক দিয়ে বেরোতে পারে। সে এই দিক দিয়ে সে মিশরের সুয়েজ ক্যানেল দিয়ে বের হবে এবং বব এল মালদ্বীপ দিয়ে বের হয়ে চলে যাবে, অথবা তাকে জিব্রাল্টার দিয়ে আসতে হবে, অবশ্যই জিব্রাল্টার দিয়ে আসতে হবে। এখন আপনি চিন্তা করেন, এই হচ্ছে ধরেন ইতালি, তাহলে ইতালি থেকে একটা জাহাজ সে যদি মনে করেন ভারতে যেতে চায়, এই হচ্ছে ধরেন ভারত যেতে চায়, তাহলে সে সুয়েজ ক্যানেল দিয়ে বের হয়ে বব এল মালদ্বীপ দিয়ে সে ভারতে চলে যেতে পারে, রাস্তা কম হবে। কিন্তু এখানে তো উত্তেজনা আছে, একটু আগেই আমরা দেখছি যে এখানে উত্তেজনা আছে, উত্তেজনা শুধু উত্তেজনা না, ব্যাপক উত্তেজনা আছে। তাহলে সে কি করতে পারে, সেইখান থেকে জিব্রাল্টার দিয়ে বের হয়ে একবারে দক্ষিণ আফ্রিকার নিচে দিয়ে কেপ অফ গুড হোপ বা উত্তরমাশা অন্তরীপ দিয়ে সে চলে যাবে। বিশাল রাস্তা হবে, 7000 কিলোমিটার রাস্তা বেশি, কিন্তু তাকে তো জিব্রাল্টার পাড়ি দিতে হবে। সো জিব্রাল্টারও কিন্তু স্পেন এবং মরক্কোর জন্য একটা বড় উইপন। কিন্তু এইখানে না তেমন উত্তেজনা নাই, কেননা স্পেন কাদের এলায়, স্পেন হচ্ছে পশ্চিমাদের এলায় ভাই ব্রাদার। আর মরক্কো বড় কোনো পাওয়ার প্রজেকশন করতে পারে না, তার বড় কোনো পাওয়ার নাই, না আছে অত বড় অর্থনৈতিক পাওয়ার, না আছে মিলিটারি পাওয়ার। সো এটা বিশ্বেতে এত বেশি ঝামেলা ফেলে না। বাট এইটা ভূরাজনীতিক একটা খুবই গুরুত্বপূর্ণ গেটওয়ে, সেটা বাণিজ্যের বলেন, সেটা আপনি জ্বালানির বলেন। কেননা বর্তমান সময়ে ইউরোপের এই দিকের যত দেশ আছে, তারা তাদের জ্বালানি যদি পশ্চিম এশিয়া থেকে আনে, তাহলে তারা সুয়েজ ক্যানেল এবং বব এল মালদ্বীপ সাধারণত ব্যবহার করতেছে না উত্তেজনার কারণে, তারা নিচে দিয়েই আসতেছে, আর নিচে দিয়ে আসলেই তারা জিব্রাল্টার দিয়ে তাদের ঢুকতে হবে। সো জিব্রাল্টার বর্তমান টাইমে সুয়েজ ক্যানেল এবং বব এল মালদ্বীপের উত্তেজনার কারণে জিব্রাল্টারের গুরুত্ব আরও বেশি বেড়ে গেছে। এবার আমরা চমৎকার একটা জায়গায় চলে যাব, যেই জায়গার জন্য কিছুদিন আগে আমেরিকা বলেছিল রাশিয়াকে যে ভাই তোমরা কিন্তু আমার বাড়ির কাছে, আমার ঘর থেকে কিন্তু তোমাকে দেখা যায়। সো একটা বড় থ্রেট দিয়েছিল, সেই জায়গায় আমরা চলে যাব। এই হচ্ছে আমেরিকা, আমেরিকার এই পূর্ব দিকে এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর, আটলান্টিক মহাসাগর থেকে ইউরোপ পার হয়ে এই হচ্ছে রাশিয়া। কিন্তু আপনারা জানেন যে আমেরিকার কিন্তু একটা অংশ আছে আরও উপরের দিকে, এই অংশটার নাম হচ্ছে আলাস্কা। এই আলাস্কার এই পার্টটাই কিন্তু মূলত রাশিয়া। দেখেন এটা হচ্ছে আলাস্কা,
আর এটা হচ্ছে রাশিয়া। এটা আলাস্কা, এটা রাশিয়া। তাহলে আলাস্কা এবং রাশিয়া, আলাস্কা তো আমেরিকা, তাহলে আলাস্কা এবং রাশিয়া কিন্তু খুব কাছাকাছি। আলাস্কাই তো আমেরিকা। এই জন্যই কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট প্রবাবলি ডোনাল্ড ট্রাম্প, আমি একবারে ভুলে গেছি, সেই রকম বলেছিল যে, আপনারা কমেন্টে এটা আমাকে জানাবেন কে বলেছিল। সে বলেছিল যে আমার জায়গা থেকে, আমার দেশ থেকে দাঁড়ায় তো তোমাকে দেখা যায়, সো সাবধানে থাকবা। থ্রেট দিছে আর কি, বোম টোম মারার থ্রেট আর কি। তো যাই হোক, বোম আমরা মারবো না, আমরা জিনিসটা বোঝার ট্রাই করি। আমরা এখন পড়বো হচ্ছে বেরিং প্রণালী। সো বেরিং প্রণালী পড়ার জন্য আমাদের এই জায়গায় আমরা একটু জুম করে চলে গেলাম। এইটা হচ্ছে আলাস্কা, আলাস্কা হচ্ছে আমেরিকা এবং একদিকে হচ্ছে রাশিয়া। এই জায়গা একটা ন্যারো যে জায়গাটা, এইটাই হচ্ছে বেরিং প্রণালী। তো এইদিকে হচ্ছে মূলত আর্কটিক সাগর আর নিচে হচ্ছে প্রশান্ত মহাসাগর, এই দুইটার মধ্যে কাজ করেছে। এই পাশে আলাস্কা আর এই পাশে সাইবেরিয়া অঞ্চল। এই বেরিং প্রণালী দিয়ে কিন্তু ব্যাপক ব্যাপার স্যাপার আছে, কেননা এইখান দিয়ে কিন্তু উত্তর মেরুর এই দিক দিয়ে কিন্তু নতুন একটা সমুদ্র পথ ট্রাই করা হচ্ছে। এবং রাশিয়ার পর্বতে আমি আলোচনা করেছিলাম যে এই সমুদ্র পথ কিন্তু ভবিষ্যতে যদি গ্লোবাল ওয়ার্মিং বেশি হয়, বরফ গলে যায়, তাহলে এই সমুদ্র পথ রাশিয়াকে বিশাল বড় একটা অ্যাডভান্টেজ দিবে। এবং এবং এই সমস্ত জায়গা থেকে গরমের দিনে কোনো তেল গ্যাস পরিবহন করা হয়, তারা সাধারণত এই বেরিং প্রণালী দিয়ে চলে আসে। সো আপনি এটা বুঝলেন, বেরিং প্রণালী আমেরিকা থেকে রাশিয়াকে আলাদা করেছে, মূলত আলাস্কা থেকে। এবং এর একটা বিশাল জিওপলিটিক্যাল কারণ আছে, এবং এইটা খুবই দুই পোলারের ব্যাপার। আমেরিকা এবং রাশিয়া দুইটা ভিন্ন মতাদর্শের, যাদের মধ্যে কোল্ড ওয়ার চলছে দীর্ঘদিন যাবৎ। সেই যারা জীবনে একজনের সাথে মিলবে না, সেই রকম দুইটা দেশকে কাছাকাছি অবস্থান করছে ওই বেরিং প্রণালীর এখানে। সো এটা একটা সিরিয়াস প্রণালী। এবার আমরা আর একটা প্রণালীর দিকে চলে যাব, যে প্রণালীটা আমেরিকার জন্য খুবই ইম্পর্টেন্ট। এটাকে প্রণালীও বলতে পারেন, এটাকে খালও বলতে পারেন। প্রণালী খাল মূলত একই ন্যারো জিনিস, খালও বলা ডাকতে পারেন আপনি, প্রণালীও ডাকতে পারেন। এইটার নাম হচ্ছে পানামা। এই জায়গা দিয়ে হচ্ছে পানামা, এটা একটা আর্টিফিশিয়াল খাল, মানুষ কাটছে। এই দিকে হচ্ছে আটলান্টিক মহাসাগর আর এই দিকে হচ্ছে প্রশান্ত মহাসাগর। ঠিক আছে, দুই পাশে দুইটা মহাসাগর, এই পানামা দেশকে কেটে খাল করা হয়েছে। এখন একটা ব্যাপার আছে, এই দুই পাশের প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরের পানির হাইট সেম না। যেহেতু পানির হাইট সেম না, তার মানে জাহাজ কিন্তু ওই খাল দিয়ে ডাইরেক্ট চলে যেতে পারে না। এইখানে প্রচুর মেকানিক্যাল জব করতে হয়। এটা ইঞ্জিনিয়ারিং, ধরেন ইঞ্জিনিয়ারিং একটা মিস্ট্রি। নিচ থেকে পাম্প করে জাহাজকে উপরে উঠানো হয়, দেন একটু আগে বাড়ায়, আবার জাহাজ নিচে নামে, আবার আগে যায়, এরকম মানে ব্যাপক এক্সপেন্সিভ একটা ইঞ্জিনিয়ারিং মেকানিজম। এবং এই ইঞ্জিনিয়ারিং মেকানিজমের ব্যাকগ্রাউন্ডের হিরো হচ্ছে মূলত আমেরিকা। আমেরিকা মূলত এটা নিজের প্রয়োজনে বানিয়েছে। সেটা আপনাদেরকে আমি একটু বোঝাই যে আমেরিকার প্রয়োজনটা আসলে কি। এটাকে যদি আপনি একটু ছোট করে ধরি, তাহলে আপনি বোঝার ট্রাই করেন। আমেরিকা একটা বিশাল দেশ। এই হচ্ছে আমেরিকার পূর্ব প্রান্ত, এই পাশে নিউ ইয়র্ক আছে, আর এইটা হচ্ছে পশ্চিম প্রান্ত। এখন এই পূর্ব থেকে পশ্চিমে যদি আপনি একটা জাহাজ নিতে চান, পানামা খাল যদি না থাকে, এই জায়গা পানামা খাল, তাহলে আপনি তাকে, এই জাহাজকে এই দিক দিয়ে এনে দক্ষিণ আমেরিকার একবারে নিচে দিয়ে, একবারে দক্ষিণ আমেরিকার নিচে দিয়ে আপনাকে এই জায়গা জাহাজ নিয়ে যেতে হবে। বিশাল ব্যাপার, কিন্তু বিশাল ব্যাপার। তা যদি আপনি না করতে চান, এখন আপনার কাছে মনে হইতে পারে যে ট্রাক চালায় তো চলে যেতে পারে। ট্রাকে ভাই, ট্রাকে কি পরিমাণ মালামাল নেবেন আপনি? ট্রাকে একটা কন্টেইনার নেবেন আপনি, কিন্তু একটা জাহাজে তো এরকম হাজার হাজার কন্টেইনার যাবে, কয়েক লক্ষ টন মালামাল নিয়ে যাবে একটা জাহাজ। কিন্তু আপনি ট্রাকে তো নিতে পারবেন হচ্ছে কত, 10 টন, কিন্তু একটা জাহাজে তো আপনি নিয়ে যাবেন 5 লাখ টন, আরও বেশি নিয়ে যাবেন। তার মানে খুবই কম খরচ হবে, আর বাই রোডে যাওয়া খুবই এক্সপেন্সিভ, খুবই এক্সপেন্সিভ। সো আপনাকে সমুদ্র পথেই যেতে হবে। তো আমেরিকা তার প্রয়োজনে এই 15,000 কিলোমিটার রাস্তা ট্রাভেল না করে সে মূলত এই দিক দিয়ে সে চলে যায়। এতে করে তার মূলত 7,000 কিলোমিটার বা তার বেশি পরিমাণ রাস্তা সেভ হয়। এবং এইটা আমেরিকার একটা খুবই স্ট্র্যাটেজিক্যাল লোকেশান, এই পানামা খালটা। যদিও খালটা পানামার কাছেই আছে, কিন্তু বস হচ্ছে আমেরিকা নিয়ন্ত্রণ করে তাকে। এবং পানামা একটা দুর্নীতিগ্রস্ত দেশ। পানামা এই যে শুধু খালটাই দেয় না,
ওয়ার্ল্ডের যত ধরেন ফিটনেস বেস জাহাজ, ইললিগাল জাহাজ, চোরাই জাহাজ, সব এই পানামাতে রেজিস্ট্রেশন। এবং পানামা এই টাইপের কাজ অ্যাডভান্টেজ দেয় বড় বড় স্মাগলারদের, চোরাকারবারিদের বা দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ীদের এই অ্যাডভান্টেজটা দেয় নিজের অ্যাডভান্টেজের জন্য। কারণ আপনি যদি এখানে দুর্নীতিগ্রস্ত একটা জাহাজ যদি বা ফিটনেস বেস একটা জাহাজ যদি পানামার কাছ থেকে লাইসেন্স নেন, তো বছর বছর তাকে টাকা দিতে হবে না। সো পানামা এইভাবে ইনকাম করে আর কি। সো পানামা খাল পৃথক করেছে উত্তর আমেরিকা থেকে দক্ষিণ আমেরিকাকে। এটা একটা আর্টিফিশিয়াল খাল, মানুষ সৃষ্টি করছে, এবং এইখানে অ্যাডভান্টেজ নেয় মেইন হচ্ছে আমেরিকা। এবং এখানে না প্রত্যেক দিন বেশি জাহাজ যেতে পারে না, কেননা একটা জাহাজ এ পাশ থেকে ও পাশ নিতে গেলে যে কি ইঞ্জিনিয়ারিং চাপ, এটা আপনারা একটা ভিডিও দেখেন পানামা খাল, ইউটিউবে পানামা খালের একটা ভিডিও দেখবেন, তাহলেই বুঝে যাবেন। তো এইটাকে ডিফেন্স দেওয়ার জন্য চায়না একটা ব্যবস্থা করছে। তারা এখানে নিকারাগুয়া দিয়ে তারা একটা খাল কাটার ব্যবস্থা করছে, এবং এটা একটা চুক্তি বহু আগেই হয়েছে নিকারাগুয়ার সাথে। নিকারাগুয়াও কিন্তু একটু বামপন্থী টামপন্থী সমাজতান্ত্রিক ভাবাদর্শের, চায়নার সাথে একটা ভালো সম্পর্ক আছে ঐতিহাসিকভাবেই। সো নিকারাগুয়াকে তারা এরকম কেটে একটা খাল বানানোর প্রজেক্ট চায়নার আছে। তো ভবিষ্যতে এটা হবে কিনা আমরা বলতে পারি না, বাট যদি হয় পানামা খালের একটা বিকল্প তৈরি করতে যাচ্ছে চায়না। কেননা চায়না সুপার পাওয়ার হতে চায়, সে সব জায়গায় আমেরিকার বিকল্প খুঁজবে বা করবে বা বানাবে, এটাই স্বাভাবিক। তো আজকে আমি আপনাকে প্রণালী পড়াতে আসলে প্রণালীর জিওপলিটিক্যাল ইম্পর্টেন্স আমি বোঝালাম, ওয়ার্ল্ডের ভূ রাজনীতির একটা ব্যাপার স্যাপার আপনি বুঝলেন। আসলে প্রণালীগুলো পরীক্ষায় আসে এই জন্যই যে এটা ব্যাকগ্রাউন্ডের রাজনীতিটা আপনি বুঝেন, আপনি জানেন। আপনি অন্ধভাবে খালি মুখস্থ করেন এই দেশ ওই দেশকে পৃথক করছে, ওই দেশ এই দেশকে পৃথক করছে, ব্যাপারটা এরকম না আসলে। এইভাবে যদি আপনি ওয়ার্ল্ড সম্পর্কে জানেন, এইভাবে যেভাবে আমি আপনাকে বোঝানোর ট্রাই করতেছি, এইভাবে যদি আপনি জানেন, তাহলে আপনি অন্য লেভেলে চলে যাবেন আসলে। তাহলে বিশ্ব ব্যবস্থা নিয়ে যে সমস্ত কোশ্চেন, সেটা প্রিলিমিনারিতে হোক সেটা রিটেনে হোক আসবে, আপনার কাছে এগুলো খুবই ডাল ভাত মনে হবে। আসলেই জিনিসটা ডাল ভাত, কিন্তু আমরা আসলে বইতে না ওই প্রশ্ন উত্তর পড়তে পড়তে নিজের ব্যাপারটাকে কঠিন করে ফেলি। তো আজকের লেকচার দেখে প্রণালীগুলোর সাথে যে ওয়ার্ল্ডের ভূরাজনীতি জড়িয়ে আছে, এই ব্যাপারটা নিয়ে আপনার কি মতামত, এবং আপনি আপনার মতামতকে কমেন্ট সেকশানে জানাতে পারেন। আপনার কমেন্ট নিয়ে আমরা কথাবার্তা বলবো, জ্ঞানের সিম্পোজিয়াম হবে। দেখা হচ্ছে পরের পর্বে। বেস্ট অফ লাক।